ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন জেডএসআরএম নিবেদিত সংবাদ সম্প্রসারণের সবাইকে স্বাগত জানাই। আমি মজুমদার জুয়েল। দিনে বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজকে অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হবেন গ্লোবাল টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক ফেরদৌস মামুন এবং সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট হাসান মামুন। নিশ্চয়ই শুনতে পাচ্ছেন দুজনকে। আমাকে ফেরদৌস মামুনকে দিয়ে শুরু করি। ফেরদৌস মামুন, আজকে জি আপনাকে দেখা যাচ্ছে, দুজনকে দেখা যাচ্ছে, আপনি আমাকে শুনতে পারলেই হলো। ফেরদৌস মামুনকে দিয়ে শুরু করি। ফেরদৌস মামুন, বিএনপি ওই যে আজকে মির্জা ফখরুল ইসলাম সকালবেলা যে ব্রিফিংটা করেছিলেন সেটি নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন। সেখানে ওই যে বিএনপিকে সংস্কার বিরোধী হিসেবে এক ধরনের অপপ্রচার আছে, সেটিও তিনিও দাবি করেছেন গত কয়েকদিন ধরে করা হচ্ছে। তো এটি সংস্কার চায় না। আজকে উনি কিন্তু লিস্ট দিয়েছেন যে কোন কোন সংস্কার প্রস্তাবের কোনটায় কোনটা বিএনপি পক্ষে কোনটায় বিপক্ষে, লিস্ট ধরে দিয়েছেন। এই অপপ্রচারগুলো আসলে কোত্থেকে আসে আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ টিবিসি সংবাদের দর্শকদেরকে। যে আসলেও আমরা জানি যে এই 5ই আগস্ট, গত বছরের 5ই আগস্টের পর থেকে যে নতুন যে সরকার পরিবর্তন হয়েছে অভ্যুত্থানের মধ্য দিয়ে, তো আমরা সেখানে দেখছি কি 5ই আগস্টের আগের পরিস্থিতি কি ছিল। সেখানে ছিল যে বাংলাদেশের রাজনৈতিক দল বলতে, বড় রাজনৈতিক দল বলতে গেলে পরে আসলে দুটো দলকে বোঝানো হতো। একটা ছিল বিএনপি, একটা ছিল আওয়ামী লীগ, এরপর তৃতীয় চতুর্থ হয়তো জামাত, জাতীয় পার্টি, সেই দলগুলো ছিল। কিন্তু 5ই আগস্টে বিএনপি আওয়ামী লীগের এই 17 বছরের দুঃশাসনে যে অভ্যুত্থানের মাধ্যমে তাদের যে পরাজয় হয়েছে, অর্থাৎ বাংলাদেশ থেকে এই মুহূর্তে আওয়ামী লীগ নামে একটি দল বলতে গেলে পরে প্রায় নিশ্চিহ্ন হওয়ার কাছাকাছি চলে গেছে। তাহলে বাংলাদেশে সবচেয়ে বড় দল কোনটা হলো? বাংলাদেশের সবচেয়ে বড় দল হলো বিএনপি। স্বাভাবিকভাবে 5ই আগস্টে কেন এই আন্দোলনটা হয়েছিল? আন্দোলনটা হয়েছিল এই কারণে যে 5ই আগস্টে যে এই দেশের সরকার, এই দেশের জনগণ এই দুঃশাসন থেকে তারা বের হয়ে আসতে চেয়েছিল, এই দেশে ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চেয়েছিল। সেখান থেকে এই যে আওয়ামী লীগের সরকার পতনের পর বা পালিয়ে যাওয়ার পর যে পরিস্থিতি সৃষ্টি হলো, যে বাংলাদেশের একক সবচেয়ে বড় দল হিসেবে আবির্ভূত হলো বিএনপি। তাহলে ভোটের মাঠের হিসাবটা কি হবে? ভোটের মাঠের হিসাবটা হবে যে এই মুহূর্তে বিএনপির চেয়ে বড় দল, বিএনপির আশেপাশে আর কেউ নাই। তো স্বাভাবিকভাবেই যে এই জিনিসটা যখন অন্যান্য রাজনৈতিক দলের বোধোদয় হলো যে এখন কি হলো, এখন হলো কি যে বিএনপি যত বড় দল বাংলাদেশে, এই দলই আলটিমেটলি ক্ষমতার দিকে যাবে বা ক্ষমতায় যেতে পারে, এই ধারণা করে বাংলাদেশের 80 থেকে 90 ভাগ লোক। তাহলে এই রাজনৈতিক দলগুলো চিন্তা করে তাহলে আমাদের কি হবে? আমাদের তো তাহলে কিছু সিট দরকার, যদি আমাদেরকে জিততে হয় বা যদি আমাদেরকে সরকারের ক্ষমতা যেতে হয়, আমাদের সিট দরকার, আমাদের তো ভোট দরকার। তো সেইখান থেকে আসলে প্রশ্নটা উঠলো যে কিভাবে এরা বিএনপির মতো বড় দলকে কোন ঠাসা করতে চায়। তো স্বাভাবিকভাবেই দেখা গেছে যে বিএনপিকে কোন ঠাসা করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল, এবং স্বাভাবিকভাবেই পরাজিত শক্তির কিন্তু সবচেয়ে বড় আক্রোশ কার উপরে? কারণ এই ছাত্র জনতার অভ্যুত্থানের ভিতগুলো রচনা করেছিল কিন্তু বিএনপি, সেটাকে অস্বীকার করার উপায় নাই। কারণ তারা 17 বছর ধরে যে আন্দোলন করেছিল, সে আন্দোলনের চূড়ান্ত সাফল্য এনে দিয়েছিল এই ছাত্র জনতা। স্বাভাবিকভাবে তারা ভিত স্থাপন করে দিয়েছে এদেশে। তো এদেশের রাজনীতিতে তারা যে একটা বড় ভূমিকা রেখেছে, স্বাভাবিকভাবে যে এই পরাজিত শক্তি এবং কিছু বিএনপি একেবারে বিরোধী যে রাজনৈতিক দলগুলো আছে, যে তারা চিন্তা করে যে বিএনপিকে এই অবস্থানে যদি মসৃণ ভাবে যায় তাহলে বিএনপির একটা বিপুল জয় আসবে পরবর্তী নির্বাচনে। বিএনপিকে কোণঠাসা করার জন্যই অপপ্রচারগুলো চালানো হচ্ছে। জি, একদম পরিষ্কার। ফেরদৌস মামুনের থেকে ঘুরে একটু হাসান মামুনের কাছে ঘুরে আসতে চাই। হাসান মামুনের বিশ্লেষণটা একটু শুনবো। আপনার মোবাইলটা কি কোথাও রাখা যায়? মানে মোবাইল এদিক সেদিক যাচ্ছে তো, দেখতে খারাপ লাগছে। বলুন, আমরা তাহলে বিরতিতে একটু ঠিক করার চেষ্টা করব। বলুন। আচ্ছা, জি, আমার মনে হয় যে এই গণঅভ্যুত্থানের পর সংস্কারের যে বিষয়টা সামনে এসছে, সেটা আসলে একটা বিশেষ প্রেক্ষাপটে এসছে। সংস্কার নিয়ে মানে গণ অভ্যুত্থান চলাকালে কিন্তু সেই রকম আলাপ আলোচনা ছিল না। গণ অভ্যুত্থানে একটা এজেন্ডা সাধারণ ছিল, সেটা হচ্ছে হাসিনা সরকারের পতন। এই ব্যাপারে সবাই একমত ছিল এবং এই প্রশ্নে সবাই
একত্র হয়ে নেমেছিল। এবং তখন কিন্তু কারা নেতৃত্ব দিচ্ছে, তাদের চিন্তা ভাবনা কি, পরবর্তীকালে কি হবে, মানে কি কল্যাণ হবে জনগণের কোন অংশের কিংবা সাধারণভাবে গোটা জনগণের, এইসব প্রশ্ন কিন্তু মোটেও সামনে আসেনি। সত্যি কথা বলতে গেলে 3 তারিখে যে জমায়েত হয় শহীদ মিনারে, সেখানেই রাষ্ট্র সংস্কারের প্রসঙ্গটা আসে। মানে যে ফেসিবাদী ব্যবস্থা উচ্ছেদ, সরকার পতনের সঙ্গে সঙ্গে এই কথাটা আসে। সেটা নিয়েও কোনো আপত্তি ওঠেনি, কারণ আপত্তির তো কিছু নাই। এ ব্যাপারেও একটা ঐকমত্য দীর্ঘদিন ধরে ছিল যে আমরা যেসব বিধি ব্যবস্থার মধ্যে আছি তার সংস্কার প্রয়োজন। আমি এখানে উল্লেখ করতে চাই যে 91 সালে যে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, সেই সরকারের একজন উপদেষ্টা ডক্টর রেহমান সোবহান, উনি কিন্তু প্রায় ব্যক্তিগত উদ্যোগে 29টা টাস্ক ফোর্স করেছিলেন রাষ্ট্র সংস্কারের জন্য, রাষ্ট্র এবং বিভিন্ন খাত সংস্কারের জন্য। এবং বাংলাদেশের প্রায় 2-2.5 শতাধিক পেশাজীবী, বুদ্ধিজীবী, অর্থনীতিবিদ তারা কিন্তু মানে স্বেচ্ছাশ্রমে কাজ করেছিলেন এই মানে সংস্কারের সুপারিশগুলো তৈরির জন্য। এই সুপারিশের খুব কমই বাস্তবায়িত হয়েছে পরে। আমি কিন্তু 91 সালের কথা বলছি, আমি এমনকি 111-এর কথাও বলছি না। হ্যাঁ, 111 তো কয়েকটা কমিশন হয়েছিল, তখনও সংস্কারের অনেক চেষ্টা হয়েছিল, কিছু সংস্কার হয়েও ছিল। পরে সেগুলো কিন্তু আওয়ামী লীগ সরকার হয় উল্টে দিয়েছে অথবা পরিবর্তন করেছে কিংবা ফেলে রেখেছে। এবং বিপরীতমুখী সংস্কারও হয়েছে, যেমন আমরা জানি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে, তাই না? এতে তো নির্বাচন ব্যবস্থাটাই উচ্ছেদ হয়ে গেল প্রকৃতপক্ষে। এবং নির্বাচন ব্যবস্থা যদি উচ্ছেদ না হতো, নির্বাচন যদি ঠিক মতো হতো, তাহলে কিন্তু আজকে যে সংকট দেখা দিয়েছে, এমনকি হাসিনা সরকারের পতন যেভাবে হয়েছে, যে ধরনের আন্দোলনের মাধ্যমে এবং যে রক্তক্ষয়ের মাধ্যমে, সেটাও প্রয়োজন হতো না আমি মনে করি, তাই না? এবং আমাদের ইতিহাসে তো এই ধরনের গণ অভ্যুত্থান আরো আছে, 90-এ হয়েছে, এমনকি পাকিস্তান আমলে 69-এ হয়েছে। এই ধরনের রক্তক্ষয় তো হয়নি। এমনকি সাম্প্রতিক ইতিহাসেও কিন্তু এই ধরনের রক্তক্ষয় এত অল্প সময়ের মধ্যে, তাই না, এগুলো হয়নি। তো এখন এরপরে সংস্কারের বিষয়টা সামনে এসছে, আমি বলবো যে সংস্কারটা অবহেলিত ছিল বলে। সংস্কারগুলো যদি বাস্তবায়িত হতো, অন্তত মোর দেন 50% হতো, তাহলে এই প্রশ্নটা সামনে আসতো না। আরেকটা ব্যাপার আছে, সেটা হলো যে ছাত্র নেতৃত্ব, যাদের নেতৃত্বে এই মানে মুভমেন্টটা হয়েছে, তারা যে সরকারকে বেছে নিয়েছে, প্রাথমিকভাবে তারা তো অনুমোদন করেছে, রাজনৈতিক দলগুলো পরে সেটাকে মানে সমর্থন করেছে। তো সেই সরকারও সংস্কারকে জোর দিয়েছে, বিশেষ করে মাহমুদ ইউনূস, উনি তো সংস্কারের পক্ষের লোক, তাই না? এবং উনি থাকাতে কিন্তু আমি মনে করি যে অন্য কেউ যদি সরকার প্রধান হতেন, তাহলে কিন্তু সংস্কারের এজেন্ডা এত প্রবলভাবে সামনে আসতো না। এমনকি ছাত্ররা যদি সরকারে অংশ না নিত, তারা যদি একটা প্রেশার গ্রুপ হিসেবে থাকতো বা রাজনৈতিক দল গঠন করতো শুধু সরকারে না থেকে, তাহলেও সংস্কারের বিষয়টা এভাবে সামনে আসতো না। অনেকে কিন্তু মনে করে যে একটা সরকার বিরোধী, একটা স্বৈরতান্ত্রিক সরকার বিরোধী গণ অভ্যুত্থানের ঘাড়ে, অনেকে মনে করে, এটা আমার মত না, সংস্কার চাপিয়ে দেওয়া হয়েছে, সংস্কারের বোঝা। আজকে বিএনপির মহাসচিবের বক্তব্যে কিন্তু এই কথাটা কিছুটা এসছে, যে উনি যে বললেন যে আমরা তো সংস্কারের অনেক বিষয় একমত, ওরা আমাদের বিরুদ্ধে বলা হচ্ছে যে আমরা সংস্কার বিরোধী। হ্যাঁ, বিএনপি তো সংস্কারের এজেন্ডা সামনে এনেছে নিজেরাই, এমনকি হাসিনা সরকার পতনের অনেক আগে 2016 সালে। এবং তারা প্রথমে বোধহয় 28 দফা না 27 দফা করেছিল, পরে যারা সহমত তাদের সঙ্গে আন্দোলনের সহযাত্রী, তাদের সঙ্গে মিলে কথাবার্তা বলে এটাকে 31 দফা উন্নীত করে। যাই হোক, বিএনপি দেখা যাচ্ছে অনেকগুলো সংস্কারের প্রশ্নে কিন্তু একমত। হ্যাঁ, অনেক ব্যাপারে, যেমন পুলিশ সংস্কার, যেমন দুদক সংস্কার, জনপ্রশাসন সংস্কার, বিচার বিভাগ সংস্কার, এগুলো কিন্তু অনেক ব্যাপার। এমনকি সংবিধানের বেশ কিছু সংস্কারেও কিন্তু ঐকমত্য, 70 অনুচ্ছেদ সহ বেশ কিছু। তারপরে প্রধানমন্ত্রীর এই যে ধারাবাহিকভাবে কতদিন থাকতে পারবেন, তারপর হচ্ছে সংসদীয় কমিটি, গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটিতে যাতে বিরোধী দলের লোকজন যাতে সভাপতিত্ব করেন, সরকারের জবাবদিহিতা নিশ্চিত হয়, এই ব্যাপারগুলো এসছে। আমি তো মনে করি যে যেসব ব্যাপারে অগ্রগতি এসছে প্রথম দফার আলোচনায় এবং দ্বিতীয় দফার আলোচনায়, সেগুলোর তো ইতিমধ্যে বাস্তবায়ন শুরু হয়ে যেতে পারত।
সেই রাইট, মানে যে ঘোষণাটা ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বলেছিলেন যে রাজনৈতিক দলগুলো যেগুলো আগে একমত হবে সেগুলো সংস্কার করে দেওয়া হবে, এরপরে আমরা ওয়েবসাইটে দিয়ে দেবো, পরবর্তী সরকার আসলে সেগুলো সংস্কার কার্যক্রম অব্যাহত থাকবে। গণতান্ত্রিক প্রক্রিয়া, সেখানে সবকিছুতে তো একমত হওয়া কোনোভাবেই সম্ভব না। না, কোনোভাবেই সম্ভব না। সেই জায়গাটাই আজকে বিকেল তো না, 5 ঘন্টা ধরে একটা বিশাল আলোচনা হয়েছে। সেখানেও মির্জা ফখরুল সাহেব ছিলেন, বিএনপির আরও নেতারা ছিলেন, সব দলের নেতারা ছিল। সেখানে জামায়াত একটা কথা বলেছে যে পিআর পদ্ধতি এবং স্থানীয় সরকার আগে নির্বাচন, ভোট করা, সেটি তাদের দলের এজেন্ডা। এটি নির্বাচন পেছানোর কোনো পরিকল্পনা নয়, বা এটা পিছনে কোনো ষড়যন্ত্র নেই, এবং তারা ফেব্রুয়ারিতে নির্বাচনের পক্ষে। সেই জায়গাটায় আলোচনা আসতে চাই। একটা বিরতি নিয়ে আসি, তারপরে আলোচনা করবো দুজনের সঙ্গে। দর্শক, জেডএসআরএম নিবেদিত সংবাদ সম্প্রসারণে একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকবেন। বিরতির পর আবার স্বাগত জেডএসআরএম নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন গ্লোবাল টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক ফেরদৌস মামুন এবং সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট হাসান মামুন। দুজনকে আবারও স্বাগত। ফেরদৌস মামুন, যে প্রশ্নটি আসলে করে গিয়েছিলাম, বিকেলের অনুষ্ঠান জামাতের প্রসঙ্গ, তারা তাদের দলীয় এজেন্ডা হচ্ছে পিআর পদ্ধতি, দলীয় এজেন্ডা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন আগে, তবে এটির মধ্যে কোনো ষড়যন্ত্র নেই। আপনি কোনো গন্ধ পান কিনা ষড়যন্ত্রের? আমার ধন্যবাদ আপনাকে। আমার প্রথম কথা হচ্ছে যে জামাতের এই এজেন্ডাটা কবে তারা দিল? যেমন বিএনপির এজেন্ডা ছিল যে তারা 2016 সালে ভিশন 2030 ঘোষণা করেছিল, 2022 সালে তারা 27 দফা ঘোষণা করেছে, এরপর তারেক রহমান সাহেব 31 দফা ঘোষণা করেছেন। তারা বলছে, বিএনপি বলছে যে আমার এই সংস্কার, অন্তর্বর্তী সরকার যে সংস্কারের কথা বলছে, আমার এই 31 দফার ভেতরেই এই সংস্কারগুলি আছে। কিন্তু জামাতের এই যে এজেন্ডা হঠাৎ করে দিল আজকে, যে তারা বলল, ফেরদৌস মামুনের সংযোগে কোনো সমস্যা হয়েছে সম্ভবত। আমরা তাহলে হাসান মামুনের কাছ থেকে শুনি। হাসান মামুন, প্রশ্নটা একই প্রশ্ন, আপনি আপনার কাছে, মানে পিআর এর মধ্যে কোনো ষড়যন্ত্র আছে কিনা? আচ্ছা, আমি তো বিএনপির পজিশন বলছিলাম, মানে এটা পলিটিক্সটা করছে যে এখন আমরা পিআর পদ্ধতি চাই। এখন আমরা আবার এর মধ্যে আবার ফেরদৌস মামুনেরটা আমরা সংযোগ পেয়ে গেছি। আচ্ছা ফেরদৌস মামুন, বলুন। মাঝখানে আমরা সংযোগ হারিয়ে ফেলেছিলাম, আপনারটা শুনি, তারপরে আমরা অবশ্যই আবার হাসান মামুনের কাছে যাব। বলুন। মানে জামাত যখন দেখছে যে এই নির্বাচনে তাদের সেই রকম সংখ্যক আসন জয় করা সম্ভব না, তাহলে এটা কি ধরনের আসন তারা পেতে পারে সেটা আমি আপনি আজ করতে পারছি। এখন জামাত যে কারণে চলে গেছে, যদি এটা পিআর পদ্ধতিতে এই সিট বন্টন হয় বা নির্বাচনটা হয়, তাহলে তারা অনেক বেশি সিট পাবে। তারা 5% ভোট পাইলেও 5% ভোট পেলেও মোটামুটি 14-15টা আসন পেয়ে যাবে, 15টা আসন পাবে। যদিও আমরা বলতে পারি যে এর না, আমার মনে হয় হাসান মামুনের কাছে যাই। হাসান মামুন, জুমের সমস্যা হচ্ছে। আচ্ছা, সরি, বিষয় হচ্ছে যে আমি বলছিলাম 10% 15% বাড়ছে। ঠিক আছে, ফেরদৌস মামুন আপনার কাছে আসেন, আপনার কাছে আসবো আবার। আমি একটু হাসান মামুনের কাছ থেকে নেই মন্তব্য। আচ্ছা, আমি বিএনপির অবস্থানটা বলছিলাম। তো জামাতের ব্যাপারেও তো বাজারে সন্দেহ আছে। জামাত শুধু না, এনসিপির ব্যাপারে, কারণ জামাত এবং এনসিপি কিন্তু এই পিআর এর ব্যাপারে একমত। আরেকটা দল আছে, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, ইসলামী আন্দোলন আছে। তো বিএনপি অলমোস্ট এই জায়গাটা কিছুটা একা মনে হয়। আচ্ছা, বিএনপির সঙ্গে কিছু ছোটখাটো দল আছে, কিন্তু ইসলামী দলগুলো বড় একটা জমায়েত করেও পিআর এর পক্ষে কিন্তু অবস্থান নিয়েছে এর মধ্যে, তাই না? আমরা লক্ষ্য করলাম। তো এখন এই পক্ষ ওই পক্ষকে দায়ী করছে যে এই পক্ষ সংস্কার বিরোধী, আবার বিএনপির তরফ থেকেও কিন্তু বলা হচ্ছে যে ওই পক্ষের মধ্যে একটা ষড়যন্ত্রের চেষ্টা আছে, নির্বাচন পেছানোর কিংবা সংকট তৈরির। পিআর পদ্ধতির মধ্য দিয়ে সংকট তৈরি হতে পারে বা বাড়তে পারে, এই কথাও কিন্তু বিএনপির তরফ থেকে বলা হচ্ছে যে শাসন প্রক্রিয়ায় জটিলতা সৃষ্টি হতে পারে, সরকারের সকাল বিকালে সরকার পতন, নতুন সরকার গঠনের প্রয়োজনীয়তা এইসব দেখা দিতে পারে, মানে অস্থিতিশীলতা তৈরি হতে পারে পিআর এর মধ্য দিয়ে, এটা বলা হচ্ছে। তো আমাদের এখানে আবার একটা মাঝামাঝি প্রস্তাব আছে, সেটা হচ্ছে যে অনেক দেশে তো মিক্সড পদ্ধতি চালু আছে, পিআর তো নানাভাবে ইমপ্লিমেন্ট করা হয়, আমাদের পার্শ্ববর্তী দেশেও কিন্তু কোথাও কোথাও মিক্সড পদ্ধতি আছে। তো বিএনপি মনে হয় যে মিক্সড পদ্ধতির দিকে যেতে সম্মত আছে, যেমন উচ্চকক্ষে পিআর কিন্তু নিম্নকক্ষে আগের মতো, আর হচ্ছে যে আইন পাশ এবং সংবিধান সংশোধনের ক্ষেত্রে উচ্চকক্ষ নিম্নকক্ষের মতো সুবিধা ভোগ করবে না বা অধিকার প্রয়োগ করবে না, এটাও বিএনপি চাচ্ছে।
কারণ এখানে আসলে অতীতে নির্বাচনের ক্ষেত্রে ভোটের প্যাটার্ন কি হয়েছে এইটা ধরেই কিন্তু এই সংস্কারের পক্ষে বিপক্ষে অবস্থান নেওয়া না নেওয়া এগুলো ঘটছে বলে আমার মনে হয়। আর যে দল ক্ষমতায় যাওয়ার চান্স বেশি সেই দল আসলে বেশি ছাড় দিতে চাবে না, এটা খুব স্বাভাবিক, কারণ তাদেরকে ইমিডিয়েটলি কিছু প্রবলেম ফেস করতে হবে। আর যারা হয়তো পরের নির্বাচনে কিংবা 2-3টা নির্বাচন পরে হয়তো তারা অবস্থান ভালো করতে পারবে, তারা হয়তো চাচ্ছে যে পিআর এর মাধ্যমে তারা রাজনীতিতে এবং শাসনে তারা যাতে একটা ভালো অংশীদারিত্ব অর্জন করতে পারে সেই চেষ্টা করছে। এগুলো জাতীয় বিবেচনা থেকে করা হচ্ছে বলে আমার মনে হয় না, এগুলোর মধ্যে দলীয় বিবেচনাটা প্রাধান্য পাচ্ছে, এটা হচ্ছে আমার মনে হয়। আর সরকার পক্ষ কি চাচ্ছে এটা কিন্তু খুব অপরিষ্কার। জাতীয় ঐকমত্য কমিশন অধিকতর সংস্কারে বিশ্বাসী বলে মনে হয়। তারা যত বেশি সংস্কার আদায় করা যায়, মানে মেইনলি বিএনপির কাছ থেকে আদায় করা যায়, কারণ বিএনপি তো সংস্কারে একটু রক্ষণশীল মনে হচ্ছে, যেটা আমি বললাম, কারণ তাদের ক্ষমতায় যাওয়ার চান্স বেশি এবং তাদেরকে কিন্তু এই সিচুয়েশনটা ফেস করতে হবে। তারা আসলে নাটকীয় বা ড্রামাটিক কোনো চেঞ্জ চাচ্ছে না, তারা চাচ্ছে ধীরে আগাতে। এবং ফখরুল ইসলাম আলমগীর সাহেব আজকে কিন্তু কথাটা বলেছেন যে, আমার মনে হয় নজরুল ইসলাম সাহেব বলেছেন, নজরুল ইসলাম খান বলেছেন যে দ্রুততার সঙ্গে কিছু করা এটা হঠকারিতা হয়ে যেতে পারে এবং এটা বিপর্যয় ডেকে আনতে পারে। আমার ব্যক্তিগত মত এখানে আছে, সেটা হচ্ছে যে আমি তো শুরুতেই বলছিলাম যে সংস্কারের বিষয়টা কিন্তু আন্দোলনের মধ্যে ওইভাবে ছিল না, এটা অবহেলিত ছিল এবং এটা শেষ মুহূর্তে সামনে এসছে। আর হচ্ছে যে নির্বাচনটা যদি সঠিকভাবে হয়, নির্বাচনী সংস্কার করে, নির্বাচন কমিশনের এবং নির্বাচন ব্যবস্থার সংস্কার করে, সেটাও আমি মনে করি একটা বড় লক্ষ্য অর্জিত হবে এর ভেতর দিয়ে, যদি হয়। আর 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 হচ্ছে যে এই গণ অভ্যুত্থান থেকে যদি রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতায় আসা যাওয়া করছে তারা যদি শিক্ষা নেয়, যেমন আমি আওয়ামী লীগের কথা বলবো, আওয়ামী লীগও যদি এখান থেকে শিক্ষা নেয় যে তারা যা করেছে গত 15.5 বছরে, এর পুনরাবৃত্তি তারা আর করবে না এবং ওই ধরনের চিন্তা ভাবনার মধ্যে তারা আর যাবে না, এবং তারা দলকে রিফর্ম করবে, তারা পরিশুদ্ধ হবে। এখন পর্যন্ত 1 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো রকম আলামত দেখেন? কোনো সরি নাই, কিছু নাই, কোনো আলামত দেখা যাচ্ছে না, সেটা হয়নি। এবং এই প্রক্রিয়া শুরু হতে হবে আসলে দলের নেতৃত্বকে সরে যাওয়ার ভেতর দিয়ে, মানে শেখ হাসিনা এবং তার পরিবারকে আওয়ামী লীগ থেকে সরে যেতে হবে এবং অন্যদেরকে যারা সরাসরি অপরাধের সঙ্গে জড়িত না, সেই অপরাধ ফৌজদারি হোক বা মানে কি যেন বলে আর্থিক অপরাধ হোক, যারা জড়িত না তাদের তো রাজনৈতিক অধিকার থাকতে পারে এবং তাদের যারা ভোটার আছে, দেশে বিপুল সংখ্যক লোক এখনো আওয়ামী লীগের সমর্থক, তাদের রাজনৈতিক অধিকার তারা দাবি করতে পারে, কিন্তু সেক্ষেত্রে তাদেরকে তো অন্তত দুঃখ প্রকাশ করতে হবে অতীতে যা হয়েছে সেই জন্য। আর বিএনপিকেও এখান থেকে শিক্ষা নিতে হবে যে অতীতের ধারায় দেশ পরিচালনা করা চলবে না, তাদেরকে ইনক্লুসিভ হতে হবে এবং সেই চেষ্টা কিছুটা অন্তত লক্ষ্য করা যাচ্ছে। এই যে নানান বিষয়ে তারা কিন্তু একমত হচ্ছে, একেবারে হচ্ছে না, তারা কিন্তু এটা বলছে না যে নির্বাচনের জন্যই এই পরিবর্তন, কোনো সংস্কারের বিষয় নাই, এটা কিন্তু বিএনপির তরফ থেকে। আমি ফেরদৌস আপনার কাছ থেকে একটু নেই, কারণ হচ্ছে যে মানে জামাত যেভাবে বলছে যে কোনো ষড়যন্ত্র নাই, তাদের এটা দলীয় এজেন্ডা, তাহলে ফেব্রুয়ারিতে ইলেকশন হতে পারে। আবার বলছে যে যেনতন নির্বাচন করা যাবে না, কিন্তু নির্বাচন করতে হবে সেরকম সঠিকভাবে। তাই কথার মধ্যে এক ধরনের ফাঁক ফোকর আছে কিনা? অবশ্যই ফাঁক ফোকর আছে। আপনি চিন্তা করেন যে হলো জামাত এর আগে কি বলেছিল, জামাত এর আগে বলেছিল যে হলো যে সংস্কার হওয়ার পরে নির্বাচন চান্স চায়। তারপর তারা ও অবস্থান থেকে সরে এসে কি বললো, তারা জুনের মধ্যে নির্বাচন করে। তারপর তারা ওখান থেকে সরে এসে কি বললো যে তারা এপ্রিলের ঈদের রোজার ঈদের আগে তারা সংস্কার মানে নির্বাচন চায়। আসলে জামাত কিন্তু তাদের স্ট্যান্ডকে কখনোই একটা স্ট্যান্ডে তারা কিন্তু কখনোই থাকতে পারে না। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে জামাত নিজেদেরকে আরো শক্তিশালী করার জন্য এই নির্বাচন বা এই বিষয়গুলোকে আরো পেছাতে চায়, যে কারণে তারা এক এক সময় এক এক কথা বলছে। যেমন আজকে যে কথাটা তারা বলেছে যে তারা পিআর পদ্ধতিতে চায়, পিআর পদ্ধতিতে নির্বাচন করতে গেলে পরে কিন্তু নির্বাচন ব্যবস্থাকেই পরিবর্তন করতে হবে, কারণ এটা একটা বড় বিষয়। তো নির্বাচন ব্যবস্থাকে পরিবর্তন করা তো এটা তো আপনি বললেই করতে পারবেন না, এটা নির্বাচন ব্যবস্থা পরিবর্তন করতে হলে আপনাকে তো গণভোটের আয়োজন করতে হবে। দেশ আজকে এতদিন ধরে এই পার্লামেন্টারি ব্যবস্থার মধ্যে চলে আসছে, আপনি সেখান থেকে হঠাৎ মনে হলো যে আপনি পিআর করতে চান, তাহলে আপনার গণভোট করতে হবে না? যে জামাত আসলে আমার কাছে মনে হচ্ছে যে জামাত
বিএনপিকে একটু কোণ ঠাসা করার জন্য বা তারা আরো বেশি সুবিধা পাওয়ার জন্য তারা এই ধরনের কথাবার্তা বলছে, যে হলো তারা পিআর পদ্ধতি চায়, তারা নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায়। এর আগে কি কখনো মানে 5ই আগস্টের আগে কেউ কি বলেছিল যে আমরা পরবর্তী নির্বাচনে আগে আমরা স্থানীয় সরকার নির্বাচন করব? আপনার কি মনে হয় তাহলে এই ধরনের কথা বলার অর্থ যে এর ভিতর কোনো না কোনো গন্ধ আছে? মানে মানে জাতির বৃহত্তর স্বার্থ না ভেবে ব্যক্তিগত স্বার্থটাই বেশি ভাবা হচ্ছে বলেই আপনি রাজনৈতিক স্বার্থ, রাজনৈতিক দলীয় স্বার্থ। এটা বরং বিরতি নিয়ে ফিরে এসে আবারও যুক্ত হই পরবর্তী আলোচনার জন্য। দর্শক, জেডএসআরএম নিবেদিত সংবাদ সম্প্রসারণে আরো একটা বিরতি, সঙ্গে থাকবেন। বিরতির পর আবার স্বাগত জেডএসআরএম নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন ফেরদৌস মামুন এবং হাসান মামুন, দুজনকে আবারও স্বাগত। ফেরদৌস মামুন, যে পরিমাণ মব বাবা শুরু হলো, আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলতে বাধ্য হলেন এটা কিছুটা বেড়ে গেছে, ব্যাপারটা হচ্ছে এরকম। কিন্তু সরকারের পক্ষ থেকে আবার বিভিন্ন প্রেস উইং থেকে বলল যে এটা আসলে মব না, এটা হচ্ছে একটা প্রেশার গ্রুপ, যারা 15 বছর খুব নির্যাতনের শিকার হয়েছে, তারা সুযোগ বুঝে এই কাজগুলো করছে। মানে এগুলোকে প্রেশার গ্রুপ বলে বা নির্যাতনের শিকার বলে এইভাবে উড়িয়ে দেয়া বা একটা পাশে রাখা, আগেই সিদ্ধান্ত দিয়ে দেয়া কতটুকু ঠিক হচ্ছে? ধন্যবাদ আপনাকে। দেখুন, আসলে এই মব শব্দটা আসলো কোথা থেকে? 5ই আগস্টের পরে এই যে সেই সময় দেশের একটা অরাজক পরিস্থিতিতে দেখা গেল যে বেশ কিছু লোক উশৃঙ্খল ভাবে যা ইচ্ছা তাই করছে। এর আগে কিন্তু আমরা মব শব্দটা শুনি। তো এই লোকগুলো কারা? আপনি যদি একটু ভালো মতো লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এই লোক এখানে কিন্তু 2 ধরনের লোককে আপনি বেশি পাবেন। এক, যে পরাজিত শক্তির একটা অংশ চায় দেশকে সবসময় অস্থিতিশীল করে রাখতে, তার জন্য তারা একটা সুযোগ পেলে পরে বিভিন্নভাবে বিভিন্ন ঝামেলা তৈরি করছে, বিভিন্ন মানে সংঘর্ষ মারামারি করার চেষ্টা করছে। আরেকটা গ্রুপ পাবেন যে এই শিক্ষার্থীর ছদ্মবেশে আমার কাছে মনে হয়েছে যে কিশোর একটা গ্রুপ তৈরি হয়েছে। এদের পেছনে আছে আবার কিছু যে যারা চায় না দেশটা ঠিক মতো চলুক, কিছু এখানে তো এক ধরনের তৌহিদি জনতা নামে কিছু লোককে আমরা দেখছি, ইভেন বিএনপির কিছু লোককেও দেখছি, সেটাকে বা কিভাবে ব্যাখ্যা করবেন? ফেরদৌস মামুনকে আমরা কি আবার হারালাম? হাসান মামুন তাহলে জি, আপনার কাছ থেকে শুনি তাহলে। আচ্ছা, হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। শুরুর দিকে তৌহিদি জনতার কার্যক্রম আমাদের সঙ্গে হাসান মামুনের সংযোগও কি সমস্যা হচ্ছে সম্ভবত। আমরা কথা বলছিলাম, যে চেষ্টা করছি আমরা মবক্রেসি নিয়ে কথা বলার চেষ্টা করছি, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। এবং আজকের আপনারা জানেন যে কুমিল্লার মুরাদনগরে সবশেষ যে ঘটনা ঘটেছে, এরপর থেকে আজকে আবার স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেছেন যে মবতন্ত্র আবার হঠাৎ করে বেড়ে গেছে, মাঝখানে একটু কম ছিল, তবে মব সার্বিকভাবে সারা দেশে ব্যাপকভাবে কিন্তু ঘটছে বিচ্ছিন্নভাবে। ফেরদৌস মামুন, কি আপনি কি যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে? জি বলুন, আপনার মাঝখানে আবার হারিয়ে ফেলেছিলাম। জি, আমি বলতে চাচ্ছিলাম যে আসলে এইটাকে আমরা যেটাকে মব বলছি, অন্তর্বর্তী সরকার কেন এটাকে কন্ট্রোল করতে পারছে না? আপনি জানেন যে হলো বাংলাদেশে এই 5ই আগস্টের পরে সবচেয়ে বেশি মানে বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হয়েছিল পুলিশ বাহিনীতে, যারা এই দেশকে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার কাজে নিয়োজিত ছিল। বিপুল সংখ্যক পুলিশ, যেহেতু সেই সময়কার সরকার তাদের দলীয় বিবেচনায় নিয়োগ দিয়েছিল, এই আইন শৃঙ্খলা বাহিনী পুরোপুরি একেবারে এখানে একটা ডিজাস্টার সৃষ্টি হয়েছিল। এই সুযোগটাই নিয়েছে কিন্তু আসলে যারা এই দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না। এটাকে আপনি আসলে মানে মব বলে ওনারা বলতেছে প্রেশার গ্রুপ অন্তর্বর্তী সরকার, এটা প্রেশার গ্রুপ না, এটা ওনারা অন্যভাবে ঢাকতে চাচ্ছে যে তারা যেহেতু এই আইন শৃঙ্খলা বাহিনীকে এখন পর্যন্ত একটা পর্যায়ে নিয়ে আসতে পারে নাই, পুরোপুরি শৃঙ্খল বা পুরোপুরি একটা জনগণের আস্থায় আনতে পারে নাই, যেটার সুযোগ এই ধরনের বিশৃঙ্খলা
দেশে সৃষ্টি হচ্ছে। এখন আইন শৃঙ্খলা বাহিনীকে যে দোষটা দিবেন ফেরদৌস মামুন, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি যা ঘটেছে, আইন শৃঙ্খলা বাহিনী এখন যদি কোনো রকম উদ্যোগী হয়ে কোনো দায়িত্ব নিতে যায়, সেখানেও তাদেরকে বলা হচ্ছে ফ্যাসিস্টের সহযোগী, তাহলে তারা উদ্যোগী হবে কেন? না, এই দায়িত্বটা তো নিতে হবে আসলে সরকারকে, কারণ আইন শৃঙ্খলা বাহিনী এর 5ই আগস্টের আগ পর্যন্ত যেই ভূমিকায় তারা অবতীর্ণ হয়েছিল, আসলে আইন শৃঙ্খলা বাহিনীর উপরে এদেশের জনগণের ওই সময়কার সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর উপরে এদেশের জনগণের আস্থা বলবো আমি পুরোপুরি উঠে গিয়েছিল। যে ধরনের ঘটনাগুলো আইন শৃঙ্খলা বাহিনী সে সময় গুম খুন হত্যা এবং এই গণ অভ্যুত্থানের সময় তাদের যে ভূমিকাগুলো ছিল, আপনারা সবাই সামাজিক মাধ্যম টেলিভিশনে ওইভাবে বলবো না, সামাজিক মাধ্যমে যেভাবে ছড়ায় পড়ছিল, ভাইরাল হয়েছিল এই বিষয়গুলো, স্বাভাবিকভাবে আইন শৃঙ্খলা বাহিনীর উপর মানুষের আস্থা থাকতে পারে না। তো এখন এই আইন শৃঙ্খলা বাহিনীকেই দায়িত্ব নিতে হবে, তারা জনগণের কাছে কিভাবে পৌঁছাবে, কিভাবে জনগণের তারা আস্থায় আসতে পারবে, এটা আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব। আর এটা দেখার দায়িত্ব হচ্ছে সরকারের। সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী মিলে কিভাবে এই পর্যায়ে তাদের আস্থাটাকে ফিরে আনবে, এটা তো তারা বুঝবে, এটা তো আমাদের বোঝার কথা না বা আমাদের চিন্তা করার কথা না যে তারা কিভাবে আস্থা। জি হাসান মামুন, সে জায়গাটা একটা প্রশ্ন আসে যে কে এম নুরুল হুদাকে যেদিন মব সৃষ্টি করা হলো, সেই ঘটনায় ভিডিও আমাদের সামনে আছে, সেখানে অন্তত 13-14 জনের ছবি আমরা দেখেছি, সেখানে গ্রেপ্তার হলেন একজন। কুমিল্লায় যে ঘটনা ঘটলো সেখানে 63 জনের নামে মামলা হয়েছে, সেইখানে গ্রেপ্তার হলেন 8 জন। এখন এই গ্রেপ্তারের সংখ্যা নিয়েও প্রশ্ন, পাশাপাশি যে যদি মনে করে যে এটা তো পার পেয়ে যাওয়া যায়, সেক্ষেত্রে ঘটনাগুলো তো আরো ঘটতেই থাকবে। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে একটা সরকার যখন ক্ষমতায় আছে, দেশ পরিচালনা করছে, দায়িত্ব নিয়েছে, সেই সরকারের ভিত্তি যেটাই হোক, মানে সাংবিধানিক ভিত্তি থাকুক বা রাজনৈতিক ভিত্তি থাকুক, একটা ভিত্তি তো আছে। প্রায় 1 বছর হতে চলল সরকারটা আছে, এবং শুরু থেকে যে মব শুরু হয়েছিল সেটা কিন্তু এখনো দমন হয়নি, এবং মাঝে মাঝে একটু কমে কিন্তু আবার বাড়ে, এবং এটাকে এক ধরনের বৈধতা, মানে কথাবার্তা বলে এক ধরনের বৈধতাও দেওয়া হচ্ছে বলে মনে হয়। এটা কিন্তু সরকারের একেবারে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত কথাবার্তায় এটাকে দমনের কোনো প্রবণতা আমরা দেখতে পাচ্ছি না। এটা খুবই দুঃখজনক, এবং এটা কিন্তু সরকারের দুর্বলতাও প্রকাশ করছে, সরকারের ভাবমূর্তিও নষ্ট করছে। ডক্টর ইউনূসের তো একটা আন্তর্জাতিক ভাবমূর্তিও আছে, এখন তার শাসনামলে যদি মব চলতে থাকে, এটা তো তার ভাবমূর্তির জন্য ক্ষতিকর হবে। তবে আমি বলবো যে তার ভাবমূর্তির চেয়ে দেশের ভাবমূর্তি অনেক বড়, যে কারো চেয়ে দেশের ভাবমূর্তি অনেক বড়, এবং গণ অভ্যুত্থানেরও একটা ভাবমূর্তি আছে কিন্তু, যে গণ অভ্যুত্থানটা একটা বড় লক্ষ্য অর্জনের জন্য হয়েছে, দেশে গণতান্ত্রিক বিধি ব্যবস্থা কায়েম, আইনের শাসন প্রতিষ্ঠা, বিচার বিভাগের কর্তৃত্ব, এবং একটা ভারসাম্যপূর্ণ সমাজ প্রতিষ্ঠার জন্য, একটা ইনক্লুসিভ সোসাইটি তৈরি করার জন্য। এই কথাগুলো কিন্তু আন্দোলনের যে নেতৃত্ব তারাও বলেছিল যে আমরা একটা ইনক্লুসিভ সোসাইটি তৈরি করতে চাই। ডক্টর ইউনূস তো বলেও ছিলেন, তাই না? এবং উনি যে এনজিও প্রতিষ্ঠা করেছিলেন, তারও উদ্দেশ্য কিন্তু ওই যে নারীর ক্ষমতায়ন, সমাজের বঞ্চিত জনগোষ্ঠীর ক্ষমতায়ন, তাই না? এবং শান্তিতে উনি নোবেল পেয়েছেন। তো এই অবস্থায় গণ অভ্যুত্থানের পর যদি মব চলতে থাকে, মব মানে কিন্তু শুধু প্রতিপক্ষের ওপর আক্রমণ না, সমাজে যারা ক্ষমতাহীন জনগোষ্ঠী, যেমন যারা বাউল সম্প্রদায়, যারা সংখ্যালঘু সম্প্রদায় ধর্মীয়ভাবে বা জাতিগতভাবে, যারা দুর্বল বলে বিবেচিত, এবং সমাজের গরিব মানুষ, নারী একটা বড় জায়গা, এবং নারীর একটা বড় ভূমিকা ছিল গণ অভ্যুত্থানে, বিরাট ভূমিকা ছিল। অভিভাবকদের বড় ভূমিকা ছিল, তারা নেমে এসেছিল, কারণ তাদের সন্তানদের ঘরে ফেরানো যাচ্ছিল না। শিক্ষকদের বড় ভূমিকা ছিল, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক না শুধু, বিভিন্ন পর্যায়ে শিক্ষকদের ভূমিকা ছিল। সাংবাদিকদেরও একাংশের, কিন্তু সাংবাদিকদের বিরুদ্ধে যদিও ঢালা অভিযোগ আছে, সাংবাদিকদের একাংশেরও ভূমিকা ছিল, এবং কয়েকজন সাংবাদিক কিন্তু শহীদ হয়েছেন এই আন্দোলনে, তাই না? তো এটা একটা ইনক্লুসিভ আন্দোলন ছিল, কিন্তু আমরা দেখলাম যে আন্দোলনটা সফল হওয়ার পর ওই ইনক্লুসিভনেসটা চলে গেল। প্রথমে তৌহিদি জনতার কার্যক্রম শুরু হলো, তারপরে বিএনপিও কোথাও কোথাও যুক্ত হচ্ছে, যেমন এই যে ইয়ের ঘটনায়, পাটগ্রামের ঘটনায়, লালমনিরহাট। আচ্ছা,
তারপরে এই এই যে নানান রকম অপকর্মী, নিজেদের মধ্যেও কিন্তু সংঘাত সহিংসতা, আজকেও বোধহয় খুনের ঘটনা আছে রাউজানে, ঢাকার পাশে নবাবগঞ্জে, প্রতিদিনই চলছে। তো এখন এটা বলা হচ্ছে যে আগে রাষ্ট্রীয় বাহিনী মফ করতো, যেমন মির্জা আব্বাস সাহেবের বাড়ির ভেতরে ঢুকে পুলিশ র্যাব যেভাবে পিটিয়েছিল এবং সেটা ভিডিও প্রচার করা হয়েছিল, আওয়ামী লীগ ক্ষমতা এসেই কিন্তু এটা করেছিল, মানে অপোজিশনকে একটা বার্তা দিয়েছিল যে এই করা হবে তোমাদের সঙ্গে। বিএনপি অফিসের মধ্যে ঢুকে যে ঘটনা হলো, ফখরুল ইসলাম আলমগীর সাহেবের মতো ভদ্রলোক রাজনীতিবিদও কিন্তু মবের শিকার হয়েছেন, তাই না? মবের ইতিহাস তো দীর্ঘ, অনেকে বলে স্বাধীনতার পরও মব হয়েছে। তবে এই সময়ে মবটা একেবারে মাত্রা ছাড়িয়েছে। একটা সংবাদপত্র সম্ভবত নিউজ করেছে, মানব জমিন, 177 জন মবের কারণে কিন্তু নিহত হয়েছে এর মধ্যে, মানে এই গণ অভ্যুত্থানের পরে। তো এই মবটা এই গণ অভ্যুত্থানটাকে কিন্তু কলঙ্কিত করছে, সরকারকেও করছে। আর এই যে নির্বাচন নিয়ে আমরা আলোচনা করছি, এইভাবে মব যদি চলতে থাকে তাহলে জাতীয় নির্বাচন তো পরে, স্থানীয় নির্বাচনও যদি অল্প কিছু মানে ক্ষেত্রে করা হয়, যেমন বলা তো হচ্ছে যে নির্বাচন কমিশনের সক্ষমতা বিচার করার জন্য কিছু স্থানীয় সরকার নির্বাচন হতে পারে, বিশেষ করে সিটি কর্পোরেশনের কথা বলা হচ্ছে। সিটি কর্পোরেশনের কথা বলা হচ্ছে, ব্যাপকভাবে করা সম্ভব না, আমি এটা সমর্থন করি না। কিছু কিছু ক্ষেত্রে করে সক্ষমতা বিচার করা যেতে পারে, কিন্তু যেভাবে মব হচ্ছে তাতে কিন্তু আমার মনে হয় না যে ভোটটাও শান্তিপূর্ণভাবে হবে লেভেল প্লেইং ফিল্ড, যেটা নির্বাচনের একদম পরিষ্কার। হাসান মামুন, একদম পরিষ্কার। অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা আপনাকে সময় দেওয়ার জন্য। ফেরদৌস মামুন, আপনাকেও ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল জেডএসআর নিবেদিত আজকের সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গে থাকবেন।